সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি। হাই বন্ধুরা, আবারও আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। আর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ যে কোনো চাকরির পরীক্ষা বলো, স্কুলের পরীক্ষা বলো, এএনএম জিএনএম যাই কিছু বলো না কেন, এই ভিডিওটি দেখলে অনায়াসে সব পরীক্ষা সলভ হয়ে যাবে। অর্থাৎ এই পার্ট অফ স্পিচ থেকে প্রোনাউনের উপর যে কোনো প্রশ্ন আসুক না কেন, তোমরা এই ভিডিওটি দেখার পরে অতি সহজেই সলভ করে ফেলতে পারবা। তাই ভিডিওটি শুরু করার পূর্বে আমি একটাই কথা বলবো, যেহেতু আমি পরিশ্রম করে এই ভিডিওগুলি আপনাদের জন্য নিয়ে আসছি, তাই আপনাদের উচিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আর বন্ধুদের সাথে শেয়ার করা, যাতে অন্যরাও দেখে উপকৃত হয়। যাই হোক, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, এর আগের ভিডিওতে আমরা পার্ট অফ স্পিচের নাউন সম্পর্কে আলোচনা করে নিয়েছি। যারা আগের ভিডিওটি দেখোনি, অতি অবশ্যই ভিডিওটি দেখে নিবা, তাহলে পার্ট অফ স্পিচটা বুঝতে সুবিধা হবে। আর ওখানে শুধু নাউন নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে সেকেন্ড পর্বতে প্রোনাউন নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আমরা জানি প্রোনাউন যার বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। আর সর্বনাম কাকে বলে? দেখো, যে সকল ওয়ার্ড বা শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকেই প্রোনাউন বলে। আর প্রোনাউনকে এখানে 10 ভাগ না 9 ভাগ হবে। কোনো কোনো বইয়ে 10 ভাগ দেওয়া আছে, তবে 9 ভাগটাই বেশি দেওয়া আছে। তাহলে প্রোনাউনকে 9 ভাগে ভাগ করা হয়, যথা পার্সোনাল প্রোনাউন যার ব্যক্তিগত অর্থ হচ্ছে, যার বাংলা অর্থ হচ্ছে ব্যক্তিগত সর্বনাম, পজেসিভ প্রোনাউন অধিকারসূচক সর্বনাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশক সর্বনাম, রিলেটিভ প্রোনাউন সম্বন্ধবাচক সর্বনাম, রিফ্লেক্সিভ প্রোনাউন আত্মবাচক সর্বনাম। এবার নেক্সট স্লাইডে যাই। বাকিগুলো দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন যার বাংলা অর্থ প্রশ্নবোধক সর্বনাম, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বাংলা অর্থ বন্টন নির্দেশ সর্বনাম অথবা বন্টন নির্দেশক সর্বনাম, যাই কিছু লিখো। তারপরে দেখো, ইনডেফিনিট প্রোনাউন অনির্দিষ্ট বাচক সর্বনাম, আর লাস্ট হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন যার বাংলা অর্থ পরস্পর সম্বন্ধবাচক প্রোনাউন সর্বনাম। তাহলে আমরা প্রোনাউনের 9টি ভাগ পেলাম। এবার এই 9টি যদি তুমি ভালোভাবে জেনে নাও, তাহলে তোমার যে কোনো পরীক্ষায়, দেখো যে কোনো পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সাম বলো, স্কুল পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষাতে এই প্রোনাউন থেকে বেশি পরীক্ষা এক্সাম্পল দেই। আর এই প্রোনাউনে আমাদের বিভ্রান্তি সৃষ্টি করে, যেহেতু আমরা প্রোনাউনগুলোকে সঠিকভাবে চিনতে পারি না। আর আজকের এই ভিডিওটি যদি দেখো, তাহলে প্রোনাউন সম্পর্কে তোমার সুস্পষ্ট ধারণা জন্মাবে, আর প্রোনাউন নিয়ে কোনো সমস্যা হবে না, এতটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি। তাহলে ভিডিওটি শুরু করার পূর্বে আবারও আমি বলবো, আমার চ্যানেলের নাম হচ্ছে কুইক সলিউশন অফ ইংলিশ, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। আর এই ভিডিওটি যত পারবা বন্ধুদের সঙ্গে শেয়ার করবা, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে বা কিছু জ্ঞান অর্জন করতে পারে। এবার আমরা একটা একটা করে ডিটেইলসে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা পার্সোনাল প্রোনাউন এটিকে আলোচনা করব। দেখো, তোমাদের সুবিধার্থে আমি আগে থেকে নোটটা বানিয়ে রেখেছি। এবার আমরা দেখব পার্সোনাল প্রোনাউন কাকে বলে। দেখো, যে প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা দল অর্থাৎ গ্রুপকে বোঝায় তাকে পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিগত সর্বনাম বলা হয়। আর পার্সোনাল প্রোনাউনকে আবার 2 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ আমরা পার্সোনাল প্রোনাউনকে 2 ভাবে ব্যবহার করে রাখি বা থাকি। তাহলে এই 2 প্রকার কি কি? দেখো, নমিনেটিভ
নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস, এই দুই ভাগে আমরা পার্সোনাল প্রোনাউনকে ব্যবহার করে থাকি। এবার নমিনেটিভ বা সাবজেক্টিভ আর অবজেক্টিভ প্রোনাউনগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, সাবজেক্টিভ অর্থ হচ্ছে যে প্রোনাউনগুলো সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়। যেমন আমি যদি এক্সাম্পল হিসাবে বলি, আই, যার অর্থ হচ্ছে আমি, আই কিন্তু সর্বদাই সাবজেক্ট হিসাবেই ব্যবহার হয়। আর আয়ের অবজেক্ট হচ্ছে মি, তাহলে অবজেক্টিভের ঘরে হয়ে যাচ্ছে মি। এই মি সর্বদাই অবজেক্ট হিসাবে ব্যবহার হয়, যার কারণে এ হচ্ছে অবজেক্টিভ কেস, এ হচ্ছে সাবজেক্টিভ কেস। এবার দেখো, আর আই যেহেতু ফার্স্ট পারসন, তাহলে আমরা জানি ফার্স্ট পারসনের দুটি সাবজেক্ট রয়েছে। তাহলে আরেকটা হচ্ছে উই, তাহলে উই অর্থ হচ্ছে আমরা, এ হচ্ছে সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস। আর উই এর অবজেক্টিভ কেস হচ্ছে আস, যার অর্থ আমাদিগকে বা আমাদেরকে, আমাদেরকে। আর এর অর্থ হচ্ছে আমাকে, মি অর্থ আমাকে। এবার সেকেন্ড পারসনে আসা যাক। সেকেন্ড পারসনের সাবজেক্ট হচ্ছে ইউ, যার অর্থ হচ্ছে তুমি বা তোমরা, তুমি, তোমরা। আর এর অবজেক্টিভ কেস হচ্ছে ইউ, অর্থাৎ ইউ সাবজেক্টিভ কেসও হতে পারে, আবার ইউ অবজেক্টিভ কেসও হতে পারে। সেটা ডিপেন্ড করবে সেন্টেন্সের ব্যবহার অনুযায়ী, অর্থাৎ ওর পজিশনটা কোথায় রয়েছে। যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে ইউকে আমরা সাবজেক্টিভ কেস হিসেবে ব্যবহার করব, আর যদি ইউ অবজেক্টের জায়গায় থাকে তাহলে অবজেক্টিভ হিসাবে ব্যবহার করব। তাহলে অবজেক্টের জায়গায় থাকলে এর মানেটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হয়ে যাবে তখন তোমাকে আর তোমাদেরকে, তোমাদেরকে। অবজেক্টের জায়গায় থাকলে এই মানেগুলো আসবে। এবার থার্ড পারসনও কিছু রয়েছে, আমি স্লাইডটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, থার্ড পারসনগুলো যেমন দে রয়েছে সাবজেক্টিভ হিসাবে, যার অর্থ তাহারা, তাহারা। আর এর অবজেক্টিভ কেস হচ্ছে দেম, এর অর্থ তাদেরকে, তাদেরকে। এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক, যেহেতু এই জায়গাটা পূরণ হয়ে গেছে। তারপরে আরো দেখো আরো কি কি রয়েছে। দেখো, হি রয়েছে সাবজেক্ট হিসাবে, হি ব্যবহার হয়। হির অর্থ হচ্ছে সে, এটা পুংয়ের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয়। হি ছেলেদের ক্ষেত্রে, তাহলে আমি ব্র্যাকেটে মেল লিখে দিলাম, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে। আর এর অবজেক্টিভ কেস হচ্ছে হিম, যার অর্থ তাকে। মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয় সি, একই মানে সে, এটা ফিমেলের ক্ষেত্রে। আর এর অর্থ অবজেক্টিভ কেস হারও হয় আবার হিমও হয়, তাহলে হার, হিম, আমরা দুটোই দেখতে পাই। কিন্তু এটাই অবজেক্টিভ কেসে এটাই বেশি সেরেও আর কি। হ্যাঁ, তাহলে এরও অর্থ হচ্ছে তাকে। আমরা এর ব্যবহারটাই বেশি গ্রহণ দেব, আর কিছু কিছু ক্ষেত্রে হারকে আবার প্রযোজ্য দিতে হবে। এবার এই যে আমরা পার্সোনাল প্রোনাউনগুলো পেলাম, এর ব্যবহার সম্পর্কে একটু জেনে নিই। অর্থাৎ কখন আমরা আই ব্যবহার করব, কখন উই ব্যবহার করব, কখন ইউ করব। এবার একটু বলে দিই, আই এবং ইউ, সরি, আই এবং উই এ দুটো যেহেতু ফার্স্ট পারসন, তাই ফার্স্ট পারসন কোনো কিছু ডেনোট করতে বা নির্দেশ করতে আই উই ব্যবহার করব। যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার নির্দেশ করবে তখন আই ব্যবহার হবে, আর ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার নির্দেশ করলে উই ব্যবহার হবে। অর্থাৎ আই হচ্ছে
সিঙ্গুলার নাম্বার, আর উই হচ্ছে প্লুরাল নাম্বার। এবার ইউ কখন ব্যবহার করব? ইউ সেকেন্ড পারসন যখন কোনো কিছু বোঝাবে, সেকেন্ড পারসন নির্দেশ করতে ইউ ব্যবহার করব। এটা সিঙ্গুলার হলো যখন আমি ইউ অর্থ শুধু তুমি নেব, সিঙ্গুলার হলো ইউ কিন্তু অলওয়েজ প্লুরাল, অর্থাৎ ইউ প্লুরাল নাম্বার। এ হচ্ছে প্লুরাল নাম্বার। এবার ইট কখন ব্যবহার করব? আরও একটা সাবজেক্ট রয়েছে থার্ড পারসনে, ইট রয়েছে। তাহলে ইট কখন ব্যবহার হয়? তাহলে ইট কিন্তু নন লিভিং অ্যানিম্যাল, ইনফ্যান্ট, ইনসেক্ট এগুলো জিনিসের জন্য ব্যবহার হয়। অর্থাৎ ইট এর ব্যবহার যদি বলি তাহলে অ্যানিম্যালের ক্ষেত্রে ব্যবহার করব, অ্যানিম্যালের ক্ষেত্রে, আর শিশুর ক্ষেত্রে যে কিছু শিশু হোক, বাঘের বাচ্চা, মানুষের শিশু বা আর কিছু যে কোনো শিশুর ক্ষেত্রে তাহলে চাইল্ড বা ইনফ্যান্টের ক্ষেত্রে ব্যবহার করব। আর কি রয়েছে? ইনসেক্ট কীটপতঙ্গের ক্ষেত্রে ব্যবহার করব, এগুলোর পরিবর্তে ব্যবহার হয়। আর কি রয়েছে? লিভিং নন লিভিং থিংস, যেগুলো জীবিত নয়, জীবন্ত জিনিসের ক্ষেত্রে ব্যবহার করব। নন লিভিং থিং এর ক্ষেত্রে ইট ব্যবহার হয়। এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে এমনভাবে দেবে, এমন একটা এক্সাম্পল দিয়ে দিবে যেখানে ইট প্রযোজ্য নয় কিন্তু ইট বসানো হয়েছে, আর এগুলো যদি জানা না থাকে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি বুঝতে পেরেছ। এবার দে এর ব্যবহার একটু দেখে নিই। এই যে দে আমরা কখন ব্যবহার করব? দেখো, দে থার্ড পারসনের জন্য, থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ব্যবহার হয়, মানে থার্ড পারসন যদি অনেক কিছু থাকে সেটাকে নির্দেশ করতে ব্যবহার করা হয়। আর দে লিভিং প্লাস নন লিভিং অ্যানিমাল সব কিছুর জন্যই ব্যবহার হয়। তাহলে দে লিভিং অর্থাৎ ম্যানকাইন্ড, নন লিভিং আর অ্যানিম্যাল সবার ক্ষেত্রে প্লুরাল বোঝাতে ব্যবহার হয়। প্লুরাল বোঝাতে ব্যবহার হয়। বুঝতে পেরেছ? এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক। দেখো, এবার পজেসিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। আশা করছি পার্সোনাল প্রোনাউন সকলেই বুঝতে পেরেছ, আর শেষ নিয়ে সমস্যাটা কেটেছে। এবার আমরা পজেসিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। দেখো, পজেসিভ প্রোনাউন যার বাংলা অর্থ হচ্ছে অধিকার বোধক বা অধিকার সূচক সর্বনাম। তাহলে পজেসিভ প্রোনাউন কাকে বলে? দেখো, যে সব ওয়ার্ড দ্বারা অধিকার বোঝায় সে সব ওয়ার্ডকে পজেসিভ প্রোনাউন বলা হয়। তাহলে কোনগুলো ওয়ার্ড দিয়ে অধিকার বোঝাবে সেগুলো হচ্ছে জানার বিষয়। দেখো, এর আগে আমরা পেলাম কি পার্সোনাল প্রোনাউনের সাবজেক্ট হিসাবে, মানে সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস পেলাম। আর আমরা জানি প্রত্যেকটা প্রোনাউনের তিনটি কেস থাকে, একটা হচ্ছে সাবজেক্টিভ কেস, একটা অবজেক্টিভ কেস, একটা পজেসিভ কেস। আর পজেসিভ কেস আবার দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর অন্যটি হচ্ছে পজেসিভ প্রোনাউন।
তাহলে এখানে আমাকে আলোচনা করতে হবে পজেসিভ প্রোনাউন। তাহলে পজেসিভ প্রোনাউন হচ্ছে, যেমন আমি যদি বলি আই হচ্ছে সাবজেক্ট আর এর পজেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, এটি হচ্ছে আই এর পজেসিভ প্রোনাউন। আর যদি বলি পজেসিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। আর যদি বলি পজেসিভ অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে মাই, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক একই রকমভাবে উই এর পজেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স, আর এর পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার। এ হচ্ছে পজেসিভ প্রোনাউন, এ পজেসিভ অ্যাডজেক্টিভ। এবার যদি আমি ইউ এর কথা বলি, ইউ এর পজেসিভ প্রোনাউন হচ্ছে ইয়োর্স, আর পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইয়োর। এবার যদি আমি বলি দে, দের কথা বললে দের পজেসিভ প্রোনাউন হচ্ছে দেয়ার্স, এ হচ্ছে পজেসিভ প্রোনাউন। আর পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার। ঠিক একই রকমভাবে হিয়ের যদি কথা বলি, তাহলে হিজ, আর সি এর যদি বলি তাহলে হার। এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। আবার এগুলোই পজেসিভ অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার হয়। আর ইটের যদি কথা বলা হয়, তাহলে এর পজেসিভ প্রোনাউন হবে ইটস, আর পজেসিভ অ্যাডজেক্টিভ ইটই হয়। ও, এর ইটস এর পজেসিভ অ্যাডজেক্টিভ হয় না, পজেসিভ প্রোনাউনই হয় ইটস। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সটে যাওয়া যাক। আর যদি বুঝতে অসুবিধা হয় আবার দেখে নিবা ভিডিওটি। আবারও নেক্সট স্লাইডে যাওয়ার পূর্বে বলবো যে যারা নতুন সাবস্ক্রাইবার এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা, যাতে আমি যে কোনো শিক্ষামূলক ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই ক্লাসটিকে দেখে যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবা, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক। দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে জানব। দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি বলছে, যে প্রোনাউনগুলি নাউনের পূর্বে বসে আর সেই নাউনকেই নির্দিষ্ট করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কোনো নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে আর ওর পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করবে। অর্থাৎ বেশিরভাগ নাউনের পূর্বে বসে সেই নাউনকেই নির্দিষ্ট করবে, তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, এক্সাম্পল হিসেবে বলি, দিস ইজ মাই ক্যাট। এবার এখানে বলবে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটি, তাহলে এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস। দেখো কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে আর কোনো নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করবে, তাহলে এই দিস বলতে কাকে বোঝাচ্ছে? ক্যাটকে বোঝাচ্ছে। দিস বলতে ক্যাটকে বোঝাচ্ছে, বলছে এই ক্যাটটি হয় আমার, তাহলে দিস বলতে ক্যাটকে বোঝাচ্ছে, যার কারণে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলি হচ্ছে দিস,
these, that, those, such, one ইত্যাদি। এগুলিকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এগুলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যদি আমি এক্সাম্পল হিসাবে দেখি, তাহলে দিজ, আরেকটা এক্সাম্পল দিলাম, মনে করো দিজ বুকস আর মাইন্ড। এখানে দেখো এই দিজ বুকস আর মাইন্ড এই বইগুলি হয় আমার। তাহলে এই বুক নাউনের পূর্বে যেহেতু এই দিজ ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটি বসেছে, তাই দিজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ এই দিজ কিন্তু বুককে নির্দিষ্ট করছে, বুকের জন্যই ব্যবহার হয়েছে, তার জন্য দিজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আশা করছি বুঝতে পেরেছো। আবার এখান থেকে কিছু বলে দিই, দিস এগুলো কিন্তু আবার দুই প্রকার রয়েছে, যেমন দিস, দ্যাট, তারপরে সাচ, ওয়ান, এগুলো হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার হয়। আর দিজ আর দোজ এ দুটো প্লুরাল ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে আমি একটু নোট করে দিই তোমাদের সুবিধার্থে। দিস, দ্যাট, ওয়ান, আর কি আছে, সাচ, এগুলো সিঙ্গুলার হিসাবে ব্যবহার হয়। আর দিজ, দোজ প্লুরাল হিসাবে ব্যবহার হয়, প্লুরাল ইউজ। তাহলে এগুলো হচ্ছে প্লুরাল হিসাবে, আর ওগুলো সিঙ্গুলার হিসাবে ব্যবহার হয়ে থাকে। এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এবার রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে সেটা শিখব। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনে কি বলছে, যদি বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয় বা বস্তু হয়, তবে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউনগুলি সাবজেক্টকেই অবজেক্ট হিসাবে রিফ্লেক্ট করে। এবার এক্সাম্পলে দেখিয়ে দিই। তার প্রথমে আমরা দেখে নিই যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলি কি কি। অর্থাৎ যে সাবজেক্ট থাকবে তার সঙ্গে সেলফ লেগে গেলেই সেটা হয়ে গেল রিফ্লেক্সিভ প্রোনাউন। মনে করো আমি যদি এক্সাম্পল হিসাবে দিই, আই লাভ মাইসেলফ। তাহলে দেখো এই সাবজেক্ট কাকে নির্দেশ করছে, মাইসেলফকে, অর্থাৎ অবজেক্ট হচ্ছে মাইসেলফ। তাহলে এই যে সাবজেক্ট আর মাইসেলফ, সাবজেক্ট হচ্ছে আমি, আবার আমি নিজেই, যেহেতু সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি, তাহলে মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো আমি নিজেকে ভালোবাসি, তাহলে আইয়ের পজেসিভের সঙ্গে সেলফ লেগে গেলে সেটা হয়ে গেল রিফ্লেক্সিভ প্রোনাউন।
তাহলে আই এর সঙ্গে মাই সেলফ হলো, তাহলে উই এর সঙ্গে কি হবে, উই এর সঙ্গে হবে আওয়ার সেলফস। এবার ইউ এর সঙ্গে কি হবে, ইয়োর সেলফস। এবার হি এর সঙ্গে কি হবে, তাহলে হি এর রিফ্লেক্সিভ প্রোনাউন কি, হিম সেলফ। সি এর রিফ্লেক্সিভ প্রোনাউন হার সেলফ। আর কি বাকি রইল, হ্যাঁ দে, দে রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে দেম সেলফস। দেখো একটু লক্ষ্য করো, যেগুলো কিন্তু প্লুরাল সাবজেক্ট তার সঙ্গে সেলফস ইউজ হচ্ছে, সেলফস, আর যেগুলো সিঙ্গুলার তার সঙ্গে সেলফ হচ্ছে, এইটুকু মনে রাখতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সটে যাওয়া যাক। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি একটু তাড়াতাড়ি করছি। আর যদি এর থেকে আরও ডিটেলসে যদি পড়ারই থাকে, মানে তোমরা ইচ্ছুক হও, তাহলে আমাকে একটু নক করবা, ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবা যে স্যার আরও ডিটেলসে চাই, তাহলে আমি ভিডিওকে একদম খুঁটিনাটি তোমাদের এগুলো সম্পর্কে বোঝাবো। এবার দেখো এটাই আজকে লাস্ট আলোচনা করব, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউন কি, দেখো যে প্রোনাউন পূর্বে ব্যবহৃত কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে তাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। এবার রিলেটিভ প্রোনাউনগুলি কি কি সেটা জানতে হবে। দেখো রিলেটিভ প্রোনাউন হচ্ছে who, which, that, whose, whom ইত্যাদি। তাহলে এইগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এবার এই যে এই রিলেটিভ প্রোনাউনগুলো কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে ব্যবহার হয়ে, মানে ওর পরিবর্তে ব্যবহার হয়ে, হ্যাঁ, তাকে রিলেটিভ প্রোনাউন বলে। অর্থাৎ এখানে দেখো যে প্রোনাউন পূর্বে ব্যবহৃত কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। তাহলে এই যে রিলেটিভ প্রোনাউনগুলো কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসবে। আমি যদি সেন্টেন্স হিসাবে এক্সাম্পল দিই তাহলে কি হবে, দেখো মনে করো আমি এরকম একটা এক্সাম্পল দিলাম, রাম ইজ এ স্টুডেন্ট, ফুল স্টপ, হি ইজ মাই ব্রাদার। এবার দেখো এখানে দুটি আলাদা আলাদা বাক্য রয়েছে, আর এই বাক্যটাকে যদি আমি একটি বাক্যে পরিণত করি তাহলে আমাকে রিলেটিভ প্রোনাউন দিয়ে যোগ করতে হবে। কি করে করব, দেখো রাম who is a student is my brother। তাহলে
রাম যে একজন ছাত্র আমার ভাই, ও আমার ভাই। তাহলে দেখো এখানে যে একটা প্রোনাউন রয়েছে হি এর পরিবর্তে আমি হু নিয়ে আসলাম যেহেতু ব্যক্তি, তাহলে এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আরও একটা যদি এক্সাম্পল দিই তাহলে কি হবে দেখো, দিস ইজ দ্য কার দিস ইজ দ্য কার তারপরে তারপরে দিব হুইচ আই বট, অর্থাৎ এ হচ্ছে কারটা যেটা আমি কিনেছিলাম। তাহলে এখানে হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর যদি ডিটেলসে এরকম ভিডিও পেতে চাও তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আর দেখে যদি উপকৃত হও অবশ্যই শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর একটা কথা বলবো, চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিবা।